গুড মর্নিং স্টুডেন্টস, তোমরা সবাই ভালো আছো তো? এতদিন তোমরা লাইফ সায়েন্সের পিডিএফ গুলো পাচ্ছিলে জৈবনিক প্রক্রিয়ার উপর। আজ থেকে আমরা ভিডিওর মাধ্যমে পরবর্তী অংশগুলো পড়তে চলেছি। অলরেডি তোমরা জৈবনিক প্রক্রিয়া চ্যাপ্টারে সালোক সংশ্লেষ এবং বাষ্পমোচন সম্পর্কে জেনেছো। আশা করছি সেখানে তোমাদের খুব একটা কোনো অসুবিধা হয়নি। আজকে আমরা যে বিষয়টি পড়তে চলেছি সেটি হচ্ছে উদ্ভিদ দেহে পরিবহন। সালোক সংশ্লেষ এবং বাষ্পমোচনের উভয় ক্ষেত্রে তোমরা দেখেছো উদ্ভিদ দেহে নির্দিষ্ট পদার্থের অণু পরিবাহিত হয়, যেমন জল, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, বিভিন্ন খনিজ লবণ কোষ থেকে কোষান্তরে পরিবাহিত হয়ে উদ্ভিদের নির্দিষ্ট মেসোফিল কলায় পৌঁছায়। আবার বাষ্পমোচনের ক্ষেত্রে আমরা কি দেখেছি যে উদ্ভিদের কোষ থেকে পত্ররন্ধ্রের মাধ্যমে জলীয় বাষ্প হয়ে জল পরিবেশে বেরিয়ে যায়। অর্থাৎ উদ্ভিদ দেহে প্রতিনিয়ত বিভিন্ন শারীরবৃত্তীয় প্রক্রিয়াগুলোর জন্য নির্দিষ্ট পদার্থের পরিবহন ঘটে। ঠিক পরিবহনের প্রয়োজনীয়তা এটা যে খাদ্যবস্তু বলো বা প্রয়োজনীয় গ্যাসীয় উপাদান বলো বা জলের অণু, সেগুলির পরিবহন কোষে যেতে হচ্ছে এবং তার মাধ্যমে কোষের মধ্যে বিভিন্ন প্রক্রিয়াগুলি চলছে। আমাদের ক্ষেত্রে এই কাজটি কে করে? মানুষের ক্ষেত্রে পরিবহনের কাজ কে করে? রক্ত, আমরা জানি। এবং রক্ত পরিবাহিত হয় কিসের দ্বারা? শিরা, ধমনী প্রভৃতির দ্বারা পরিবাহিত হয়ে আলটিমেটলি সেটি আমাদের বিভিন্ন কোষে গিয়ে পৌঁছায় এবং তার সাথে প্রয়োজনীয় উপাদানগুলিকে নির্দিষ্ট প্রক্রিয়ায় কোষে কোষে পৌঁছে দেয়। উদ্ভিদের ক্ষেত্রে এই পরিবহনের কাজটি কে করে? জল। উদ্ভিদের ক্ষেত্রে পরিবহনের মাধ্যম হলো জল, আমরা জানি সেটা। এবং এই জলের মাধ্যমে প্রয়োজনীয় খাদ্যবস্তু এবং খনিজ লবণ উদ্ভিদ দেহে পরিবাহিত হয়। আমাদের দেহে যেমন শিরা ধমনীর মধ্যে দিয়ে রক্ত পরিবাহিত হচ্ছে, উদ্ভিদের ক্ষেত্রে জল কিসের দ্বারা পরিবাহিত হয়? তোমরা সেটিও জানো, অলরেডি পড়ে এসেছো। একটি বিশেষ প্রকারের কলা যাকে আমরা উদ্ভিদের সংবহন কলা বলি, সেই সংবহন কলার মধ্যে দিয়ে, এই সংবহন কলার দুটো অংশ, একটি হচ্ছে জাইলেম এবং অপরটি হলো ফ্লোয়েম। জাইলেমের মাধ্যমে কি পরিবাহিত হয়? খনিজ লবণ এবং জলের উৎস্রোত ঘটে। উৎস্রোত অর্থাৎ উপর দিকে উঠে সেটি আলটিমেটলি পাতার মেসোফিল কলায় পৌঁছায় এবং সেখানে সালোক সংশ্লেষ প্রক্রিয়া ঘটে। এবার এই সালোক সংশ্লেষের ফলে উৎপন্ন খাদ্য উদ্ভিদের ফ্লুয়েম কলার মাধ্যমে পরিবাহিত হয়ে সমগ্র দেহের কোষে পৌঁছে যাচ্ছে। প্রশ্ন হচ্ছে এই পরিবহন ঘটছে কিভাবে? জাইলেম এবং ফ্লোয়েমের মাধ্যমে কিসের জন্য, কোন কারণে পরিবহন ঘটছে এবং কিভাবে পরিবহন ঘটছে? আজকে আমাদের বিষয় হচ্ছে কিভাবে পরিবহন ঘটে উদ্ভিদ দেহে। এই যে পরিবহন প্রক্রিয়া উদ্ভিদ দেহে, সেটি দুটি ভাবে করতে পারে। একটিকে আমরা বলি নিষ্ক্রিয় পরিবহন, একটিকে আমরা বলি সক্রিয় পরিবহন। এবার প্রশ্ন হচ্ছে নিষ্ক্রিয় আর সক্রিয় কেন আমরা পার্থক্যটা করেছি? ভালো কথা। নিষ্ক্রিয় কেন বলা হচ্ছে তার প্রধান কারণ হচ্ছে এই প্রকার পরিবহনে উদ্ভিদের কোনো প্রকার শক্তির খরচ ঘটে না, অর্থাৎ শক্তির ব্যবহার ছাড়া নিষ্ক্রিয় পরিবহন ঘটে। কেন? কারণ এক্ষেত্রে যে পরিবহন ঘটে সেটি ঘনত্বের নতিমাত্রার সপক্ষে ঘটে। মানে তোমরা নিশ্চয়ই ফিজিক্যাল সায়েন্সের ধারণা থেকেই বলতে পারো এটা ঘটবে। স্বাভাবিক ধর্ম অনুযায়ী পদার্থ সবসময় তার উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের দিকে প্রবাহিত হবে। অর্থাৎ নিষ্ক্রিয় পরিবহনের ক্ষেত্রে পদার্থের অণুর পরিবহনটা তাদের ঘনত্বের নতিমাত্রা অর্থাৎ তাদের উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের দিকে প্রবাহিত হয়, যে কারণে নিষ্ক্রিয় পরিবহনে কোনো শক্তির প্রয়োজন হয় না। ঠিক। এবার আসছে আরেক প্রকারের পরিবহন যাকে বলছি আমরা সক্রিয় পরিবহন। এটাকে সক্রিয় কেন বলছি? কারণ এক্ষেত্রে শক্তির প্রয়োজন হচ্ছে। কেন শক্তির প্রয়োজন হচ্ছে প্রশ্নটা সেটা। কারণ এই প্রকারের পরিবহন ঘনত্বের নতিমাত্রার বিপরীতে ঘটে। মানে পদার্থের ধর্ম অনুযায়ী উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বে যাওয়ার কথা, কিন্তু এক্ষেত্রে কি হয়? ঠিক উল্টো ঘটনা, নিম্ন ঘনত্ব থেকে উচ্চ ঘনত্বের দিকে যাচ্ছে। মানে যেখানে পদার্থের অণু কম রয়েছে সেই অঞ্চল থেকে
বিশ্লেষণ দ্বারা শক্তির মুক্তি ঘটছে এবং সেটির সাহায্যে তারা পরিবহন ঘটাচ্ছে। এর গুরুত্ব কি আমরা পরের পর্যায়ে আসছি। এবার আমরা চলে আসছি নিষ্ক্রিয় পরিবহনে, যাকে আমরা বলছি প্যাসিভ ট্রান্সপোর্ট। নিষ্ক্রিয় পরিবহনকে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি। দুটোই হচ্ছে ভৌত প্রক্রিয়া এবং এই ভৌত প্রক্রিয়াগুলোকে আমি তিনটে প্রধান ভাগে ভাগ করতে পেরেছি। একটিকে বলছি ব্যাপন, একটি অভিস্রবণ এবং একটি সহায়ক ব্যাপন। ব্যাপন কি? খুব সোজা একটি বিষয়, যে ক্ষেত্রে যে কোনো পদার্থের অণু, কঠিন পদার্থ হতে পারে, তরল পদার্থ হতে পারে কিংবা গ্যাসীয় পদার্থ হতে পারে, পদার্থের অণু তার উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের দিকে প্রবাহিত হচ্ছে। কতক্ষণ অবধি প্রবাহিত হবে? যতক্ষণ পর্যন্ত না দুটো স্থানে পদার্থের অণু ঘনত্ব সমান হয়ে যাচ্ছে। এরকম হতে পারে যে পদার্থের অণু রয়েছে একটা স্থানে, কোনো একটি কঠিন পদার্থ বা গ্যাসীয় পদার্থ, এবং যে স্থানে সেই অণুর কোনো রকম প্রাচুর্য নেই সেই স্থানের দিকে প্রবাহিত হচ্ছে। কতক্ষণ অবধি হবে? যতক্ষণ অবধি না উভয় স্থানে পদার্থের ঘনত্বটা সমান হয়ে যাচ্ছে। অর্থাৎ যে ভৌত প্রক্রিয়ায় নিষ্ক্রিয় পরিবহন দ্বারা কঠিন, তরল বা গ্যাসীয় পদার্থের অণু তাদের উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের দিকে প্রবাহিত হয় এবং উভয় অংশের ঘনত্বকে সমান করে, সেই প্রকারের পরিবহনকে বা সেই প্রকারের নিষ্ক্রিয় পরিবহনকে আমরা বলছি ব্যাপন। আমি যেটা প্রথমেই বললাম, ব্যাপন কিন্তু কঠিন, তরল, গ্যাসীয় উভয় প্রকার পদার্থের মধ্যে ঘটতে পারে। খুব সহজ একটা উদাহরণ বলছি। তুমি একটা জলের পাত্রে এক ফোঁটা কালি ফেলে দিলে, কিছুক্ষণ পরে কি দেখবো? কালিও তরল, জল তরল আমরা জানি। কালি যেই ফেলে দিলাম, কিছুক্ষণ পরে আস্তে আস্তে পুরো জলটাই নীল রং হয়ে যাচ্ছে, কালির বর্ণ ধারণ করে। কেন? কারণ কালির ঘনত্ব বেশি, কালির মধ্যে পদার্থের অণু বেশি রয়েছে, জলের মধ্যে পদার্থের অণু অপেক্ষাকৃত কম বা নেই কালির পদার্থ। ফলে কালির থেকে পদার্থের অণু ধীরে ধীরে জলের সমগ্র অংশে ছড়িয়ে পড়ছে, অন্য মাধ্যমে ছড়িয়ে পড়ছে। আরেকটি উদাহরণ আমরা বলতে পারি, একটি ধূপকাঠি জ্বালানো হলো, কিছুক্ষণ পরে কি দেখতে পাই? সারা ঘরে সেই ধূপকাঠির গন্ধ ছড়িয়ে পড়ছে। এক্ষেত্রে গ্যাস আর গ্যাসের ব্যাপন ঘটছে। ধূপের যে গন্ধ, সেই উপাদানটি ধীরে ধীরে গ্যাসীয় মাধ্যম বা বায়ু মাধ্যমে ছড়িয়ে পড়ছে। কতক্ষণ অবধি ঘটনাটি ঘটবে? যতক্ষণ না একটা সমতা আসছে, যতক্ষণ পর্যন্ত না মাধ্যমের ঘনত্ব সমান হয়ে যাচ্ছে চারিদিকে, ততক্ষণ অবধি ঘটনাটি ঘটবে। তো এটি হচ্ছে ব্যাপন। এক্ষেত্রে কোনো শক্তির প্রয়োজন নেই, কোনো পর্দার উপস্থিতির প্রয়োজন নেই, কোনো প্রকার গ্রাহক অণুর প্রয়োজন নেই। গ্রাহক অণু কি? আমরা আগে পড়েছি, কোষ পর্দায় প্রাণী কোষ বলো বা উদ্ভিদ কোষ বলো, উভয় কোষ পর্দাতেই কিন্তু বিশেষ কিছু প্রোটিন থাকে, যাদেরকে আমরা অন্তর্নিহিত প্রোটিন বলি। এই দুটি ছবি দেখলে একটু বুঝতে পারবে। দেখো, বিশেষ কিছু প্রোটিন যেগুলি কোষ পর্দার মধ্যে অবস্থিত। এই প্রোটিনগুলির কাজ কি? কোষ পর্দার মাধ্যমে বাইরের কোনো অণুকে কোষের ভিতরে প্রবেশ করায় বা কোষের মধ্যে থাকা কোনো পদার্থকে বাইরে প্রবেশে বাইরে যেতে আর কি সহায়তা করে, তাদেরকে গ্রাহক অণু বলছি। কিন্তু ব্যাপনে এই সকল কোনো কিছুর প্রয়োজন নেই। তো এটিকে বলছি আমরা ব্যাপন। উদ্ভিদ দেহে এবার ব্যাপনের প্রয়োজনীয়তাটা কি, কেন লাগে ব্যাপন? এই যে ধরো যখন বাষ্পমোচন ঘটে, কি হয় বাষ্পমোচনের সময়? আমরা জানি উদ্ভিদরা তাদের দেহের অতিরিক্ত জল তাদের পত্ররন্ধ্র বা স্টোমাটার মাধ্যমে পরিবেশে বাষ্পকারে ছেড়ে দেয়। কেন এই ঘটনাটা ঘটবে? উদ্ভিদ দেহে স্টোমাটার কাছাকাছি যে কোষগুলো রয়েছে, পত্ররন্ধ্রের কাছাকাছি যে কোষগুলো রয়েছে, সেই কোষে জলের ঘনত্ব বেশি রয়েছে। এই বাষ্পাকারী জল তখন ব্যাপন প্রক্রিয়ায় পরিবেশে জলীয় বাষ্পের ঘনত্ব যখন কম অপেক্ষাকৃত কোষের থেকে, তখন বাষ্পাকারে ব্যাপন প্রক্রিয়ায় পত্ররন্ধ্রের কোষ কাছাকাছি কোষ থেকে বেরিয়ে পরিবেশে ত্যাগ করছে। তো এটিকে বলছি আমরা ব্যাপন, অর্থাৎ বাষ্পমোচন ঘটছে কিন্তু ব্যাপন প্রক্রিয়ায়। আবার উদ্ভিদরা পরিবেশ থেকে সালোক সংশ্লেষের জন্য যখন কার্বন ডাই অক্সাইড গ্যাস গ্রহণ করছে বা শ্বসন প্রক্রিয়ার জন্য যখন অক্সিজেন গ্যাস গ্রহণ করছে, তখনও কিন্তু ব্যাপন প্রক্রিয়া চলছে। আবার উদ্ভিদ দেহের কোষ থেকে কোষে বিভিন্ন প্রকার গ্যাসীয় উপাদানের স্থানান্তরও কিন্তু ঘটছে ব্যাপন প্রক্রিয়ার দ্বারা। আবার ফ্লোয়েম কলার মাধ্যমে যখন উদ্ভিদের খাদ্যের পরিবহন ঘটে, তখন ফ্লোয়েমের সিগন্যাল থেকে উদ্ভিদের কলা কোষে খাবারটা কিন্তু চলে যাচ্ছে ব্যাপন প্রক্রিয়ায়। অভিস্রবণও সেখানে সহায়তা করে, কিন্তু প্রাথমিক পর্যায়ে। যখন সিগন্যাল থেকে খাবারটা কোষের মধ্যে পৌঁছাচ্ছে, সেটি কিন্তু সম্পূর্ণভাবে ব্যাপন প্রক্রিয়া, সেটি আমরা করবো, যেটিকে
কঠিন, তরল, গ্যাসীয় যে কোনো মাধ্যমে ব্যবহার হতে পারে। অভিস্রবণের ক্ষেত্রে কিন্তু কিছু শর্ত আছে। কি কি? এক হচ্ছে অভিস্রবণ ঘটবে দুটি ভিন্ন ঘনত্বের দ্রবণের মধ্যে। দ্রবণ মানে তোমরা কি জানো? দ্রাবক এবং দ্রাবক মিশ্রণ। একটি তরল মিশ্রণ হচ্ছে দ্রবণ। এরকম দুটি ভিন্ন ঘনত্বের দ্রবণের মধ্যে অভিস্রবণ ঘটবে। শুধু তাই না, দ্রবণ দুটিকে পৃথক থাকতে হবে একটি বিশেষ প্রকারের পর্দা দ্বারা। সেই পর্দাটাকে আমরা বলছি অর্ধভেদ্য পর্দা। এখানে যেটি আমি লাল দিয়ে লিখেছি। এবার প্রশ্ন হচ্ছে অর্ধভেদ্য পর্দা কি বা এর প্রয়োজনীয়তা কি? দেখো, অভেদ্য পর্দা মানে কি তোমরা জানো? যার মধ্যে দিয়ে কোনো প্রকার পদার্থের অণু যাতায়াত করতে পারে না। ভালো কথা। যেমন প্লাস্টিক বা যেমন রবার, যার মধ্যে দিয়ে কোনো উপাদান এদিক থেকে ওদিকে যেতে পারবে না, তাকে আমরা অভেদ্য পর্দা বলছি। ভেদ্য পর্দা মানে যার মধ্যে দিয়ে প্রায় সকল প্রকারের অণু যাতায়াত করতে পারে, তাকে বলছি ভেদ্য পর্দা। আমাদের উদ্ভিদের ক্ষেত্রে তাদের কোষ প্রাচীর বা সেল ওয়াল, সেটা কিন্তু হচ্ছে ভেদ্য পর্দা। অর্ধভেদ্য পর্দার বৈশিষ্ট্য কি? অর্ধভেদ্য পর্দার মধ্যে দিয়ে কেবলমাত্র দ্রাবক অণু যাতায়াত করতে পারে, দ্রাবক অণু যেতে পারে না। মানে চিনি আর জলের মিশ্রণ, তা যদি অর্ধভেদ্য পর্দা দ্বারা আমি পৃথকীকৃত করে দিই দুটি মাধ্যমকে, দুদিকে জল আর চিনি মিশ্রণ রেখে দিই, তাহলে সেক্ষেত্রে জলের অণু, দ্রাবক অণু যেতে পারবে, চিনির অণু কিন্তু যেতে পারবে না। সে তাকে বলছে অর্ধভেদ্য পর্দা। এই যে কোষ পর্দা, সেটি হচ্ছে এক প্রকারের অর্ধভেদ্য পর্দা। কোষ পর্দাকে কখনো কখনো প্রভেদভেদ্য পর্দা বলা হয়। তারও একটি কারণ আছে। তার কারণ হচ্ছে কোষ পর্দার মধ্যে দিয়ে অবশ্যই দ্রাবক অণু যেতে পারছে, দ্রাবক পাচ্ছে না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় কোষ পর্দার মধ্যে দিয়ে বিশেষ কিছু আয়ন নির্দিষ্ট সীমা পর্যন্ত যাতায়াত করতে পারে। তারপর ঘনত্বের তারতম্য ঘটলে তখন সেটি বন্ধ হয়ে যায় যাতায়াতটা। অর্থাৎ কোষ পর্দার মধ্যে দিয়ে দ্রাবক অণু যেহেতু যেতে পারে, তাই ওকে আমি অর্ধভেদ্য পর্দা তো বলছি, কিন্তু শুধুমাত্র দ্রাবক অণু না, বিশেষ বিশেষ ক্ষেত্রে কোষ পর্দার মধ্যে দিয়ে কিন্তু নির্দিষ্ট সীমা পর্যন্ত বিভিন্ন পদার্থের বা বিভিন্ন মৌলের আয়নও যাতায়াত করতে পারে। তাই কোষ পর্দাকে আমরা প্রভেদভেদ্য পর্দা বলব। ঠিক? এবারে আমি চলে আসছি অভিস্রবণ প্রক্রিয়া। কি বললাম? যে দুটি ভিন্ন ঘনত্বের দ্রবণ, অবশ্যই একটি লঘু একটি ঘন, দুটি ভিন্ন ঘনত্বের দ্রবণকে যখন আমরা অর্ধভেদ্য পর্দা দিয়ে পৃথকীকৃত করছি, তখন দেখা যায় যে ক্ষেত্রে দ্রাবক অণু বেশি রয়েছে, দ্রাবক অণু বেশি মানে সেই দ্রবণটা প্রকৃতপক্ষে কিরকম দ্রবণ হবে? দ্রাবক বেশি থাকা মানে সেটি অবশ্যই লঘু দ্রবণ হবে, তাকে আমরা বলছি লঘু সারক দ্রবণ। আর যে ক্ষেত্রে দ্রাবক অণু কম, কল্পনা করো জল কম রয়েছে একটা মিশ্রণে, তার মানে তো সেটা ঘন বেশি, অর্থাৎ সেটি ঘন মাধ্যম, তাকে আমরা বলছি অতিসারক দ্রবণ। তো এরকম একটি লঘু সারক দ্রবণ আর অতিসারক দ্রবণকে অর্ধভেদ্য পর্দা দিয়ে পৃথকীকৃত করে রাখলে দেখা যায় লঘু সারক দ্রবণ থেকে, মানে যে ক্ষেত্রে দ্রাবক অণু বেশি রয়েছে, সেই অঞ্চল থেকে দ্রাবক অণু অর্ধভেদ্য পর্দা অতিক্রম করে অতিসারক দ্রবণ, মানে যেখানে দ্রাবক অণুর সংখ্যা কম, সেই দিকে আসতে শুরু করে। এবং এটি ক্রমাগত চলতে থাকে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না দুটি দ্রবণে দ্রাবক অণুর পরিমাণ সমান হয়ে যাচ্ছে। যে মুহূর্তে সমান হয়ে যাবে সেই মুহূর্তে কিন্তু অভিস্রবণ বন্ধ হয়ে যাবে, এবং তখন এই দ্রবণগুলিকে আমরা বলবো সমসারক দ্রবণ বা আইসোটনিক সলিউশন। অর্থাৎ অভিস্রবণ ঘটার পরে দুটি ভিন্ন ঘনত্বের দ্রবণ আলটিমেটলি সমসারক দ্রবণে বা আইসোটনিক সলিউশনে পরিণত হয়ে যাচ্ছে। ঠিক আছে? তো এই অভিস্রবণের গুরুত্ব কি উদ্ভিদ দেহে? উদ্ভিদ দেহে যত পরিবহন ঘটে তার ম্যাক্সিমামটা কিন্তু অভিস্রবণ দ্বারা ঘটে, এবং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রক্রিয়া। এই যে মাটি থেকে উদ্ভিদরা জল শোষণ করছে, আমরা বাষ্পমোচনে অলরেডি জেনে এসেছি যে বাষ্পমোচনের ফলে উদ্ভিদ দেহে জলের ঘাটতি দেখা যায়, যাকে আমরা বাষ্পমোচন টান বলি। তার প্রভাবে মূলরোমের কোষ দ্বারা উদ্ভিদরা মাটি থেকে জল শোষণ করে।
জল শোষণটা কিন্তু সম্পূর্ণভাবে ঘটে অভিস্রবণ প্রক্রিয়ার দ্বারা। কারণ মাটিতে জলের পরিমাণ বেশি রয়েছে উদ্ভিদের কোষের তুলনায়, ফলে তখন মাটি থেকে জল উদ্ভিদের কোষে প্রবেশ করে যাচ্ছে। এবার উদ্ভিদের মূলরোমের কোষ থেকে পরবর্তীতে উদ্ভিদের বহিঃত্বকের কোষ, তারপর কর্টেক্স, অন্তঃস্থক, তারপর পরিচক্র, এই করে করে আলটিমেটলি উদ্ভিদের জাইলেম পর্যন্ত জলের পরিবহনটা, কোষ থেকে কোষান্তরে যে পরিবহন, সেটি সম্পূর্ণভাবে ঘটছে অভিস্রবণ দ্বারা। কারণ একটি কোষের সাথে তার পূর্ববর্তী কোষের মধ্যে ঘনত্বের, সাইটোপ্লাজমীয় ঘনত্বের তারতম্য রয়েছে এবং এই তারতম্যের জন্যই কিন্তু জলের পরিবহনটি ঘটছে অভিস্রবণ প্রক্রিয়া দ্বারা। বোঝা গেল? এবার এই অভিস্রবণ প্রক্রিয়া দু রকমের, একটিকে আমরা বলি অন্ত অভিস্রবণ এবং অপরটিকে বলি বহিঃ অভিস্রবণ। আমরা যে কোনো একটি উদ্ভিদ কোষ বা প্রাণী কোষকে একটি লঘুসারক দ্রবণে ডুবিয়ে রেখেছি। লঘুসারক দ্রবণ মানে কি? সেখানে দ্রাবক অণুর প্রাচুর্য বেশি, দ্রবণটি লঘু, সেখানে দ্রাবক অণু বেশি পরিমাণে আছে। ঠিক? তো এক্ষেত্রে কি দেখা যাবে? বাইরে থেকে, অর্থাৎ কোষের বাইরে থেকে দ্রাবক অণু ধীরে ধীরে কোষের ভিতরে প্রবেশ করতে থাকবে। এই যে বাইরে থেকে যখন দ্রাবক অণু কোষের ভিতরে প্রবেশ করছে অভিস্রবণ প্রক্রিয়ায়, তখন তাকে আমরা বলছি অন্ত অভিস্রবণ। এবার একটি কোষকে যদি আমরা অতিসারক দ্রবণে ডুবিয়ে রাখি, যেমন এইখানে দেখো একটি উদ্ভিদ কোষকে আমরা একটি অতিসারক দ্রবণের মধ্যে রেখেছি, কি হবে তখন? কোষের ঘনত্ব বাইরের ঘনত্বের থেকে কম বলে কোষ থেকে দ্রাবক অণু বাইরে বেরিয়ে আসবে। এই ধরনের অভিস্রবণকে, যখন কোষের ভেতর থেকে দ্রাবক অণু বাইরে বেরিয়ে আসে, তাকে আমরা বলছি বহিঃ অভিস্রবণ। তো এই অভিস্রবণের সঙ্গে দুটি বিষয় রিলেটেড উদ্ভিদের ক্ষেত্রে আমরা দেখতে পাই। একটিকে বলি আমরা প্লাজমোলাইসিস, একটিকে বলি আমরা ডিপ্লাজমোলাইসিস। এই যে অন্ত অভিস্রবণ, বহিঃ অভিস্রবণ, সেই প্রক্রিয়ার দ্বারাই ঘটে। একটি উদ্ভিদ কোষকে যদি আমরা কোনো অতিসারক দ্রবণে ডুবিয়ে রাখি, ধরে নিলাম প্রচুর পরিমাণে নুন যোগ করে একটি দ্রবণ তৈরি করলাম জলের সাথে, এবং সেখানে আমরা একটি উদ্ভিদ কোষকে যদি ডুবিয়ে রাখি, সেক্ষেত্রে দেখা যায় উদ্ভিদ কোষের ভেতর থেকে জল ক্রমাগত বাইরে বেরিয়ে আসতে থাকবে দ্রবণের মধ্যে। ফলে কি হবে? উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমের ঘনত্ব ধীরে 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 বাড়তে থাকবে এবং সাইটোপ্লাজম সব কোষ পর্দাকে নিয়ে ভেতর দিকে কুঁচকে যেতে থাকবে। কোষ প্রাচীর কিন্তু অপেক্ষাকৃত দৃঢ় এবং কোষ প্রাচীরের গঠন কিন্তু স্থির, যার ফলে কোষ প্রাচীরটি কুঁচকাবে না, কোষ পর্দা সাইটোপ্লাজম সহ ভেতর দিকে কুঁচকে যেতে থাকবে এবং একদম শেষ পর্যায়ে গিয়ে দেখা যাবে এই কোষ পর্দা সাইটোপ্লাজম নিউক্লিয়াস সহ কোষের একটা প্রান্তে এসে অবস্থান করছে। এই যে প্রক্রিয়াটি, এটিকে বলি আমরা প্লাজমোলাইসিস। অর্থাৎ একটি উদ্ভিদ কোষকে যদি আমরা অতিসারক দ্রবণে ডুবিয়ে রাখি, সেক্ষেত্রে উদ্ভিদের ভেতর থেকে জল বাইরে বেরিয়ে এসে এই অবস্থার সৃষ্টি করে। এই ঘটনাকে বলছি প্লাজমোলাইসিস। যদি এবার এই প্রকারের প্লাজমোলাইসিস হওয়া একটি কোষকে আমরা আবার লঘুসারক দ্রবণে ডুবিয়ে দিই, তখন আবার কি হবে? ধীরে ধীরে অন্ত অভিস্রবণ প্রক্রিয়ায় জল কোষের ভিতরে প্রবেশ করতে থাকবে এবং ঠিক রিভার্স প্রসেসটা ঘটবে। কোষটা আবার ধীরে ধীরে তার আগের অবস্থায় ফিরে আসবে। এই যে উল্টো প্রক্রিয়াটা প্লাজমোলাইসিসের, যেটি একটি কোষকে লঘুসারক দ্রবণে ডুবিয়ে রাখার ফলে অন্ত অভিস্রবণ প্রক্রিয়া ঘটার জন্য হচ্ছে, তাকে আমরা বলছি ডিপ্লাজমোলাইসিস। বোঝা গেল? এবার ব্যাপনের কিছু শর্ত আমরা স্কিপ করে গেছি, একটু জেনে নেব যে ব্যাপন কিসের কিসের দ্বারা নিয়ন্ত্রিত হয়। একটি হচ্ছে মাধ্যমের ঘনত্বের পার্থক্য। মানে যে দুটি মাধ্যমের মধ্যে ব্যাপন হচ্ছে, তাদের মধ্যে ঘনত্বের পার্থক্য যত বেশি হবে, অবশ্যই ব্যাপনের হার তত দ্রুত ঘটবে। একটি হচ্ছে উষ্ণতা। উষ্ণতা আমরা যত বৃদ্ধি করব, তত কিন্তু তোমরা ফিজিক্সে পড়েছো, উষ্ণতা বৃদ্ধিতে পদার্থের অণুর গতিশক্তি বৃদ্ধি পায়, তাপ বৃদ্ধিতে, তাপের সঙ্গে রিলেটেড উষ্ণতা, এবং উষ্ণতা বৃদ্ধি মানে তাপমাত্রা বৃদ্ধি পায়।
পাচ্ছে, তার সাথে পদার্থের অণুর গতিশক্তি বৃদ্ধি পাবে, ফলে আলটিমেটলি ব্যাপন হার কিন্তু বেড়ে যাবে। আরেকটি হচ্ছে মাধ্যমের ঘনত্ব। যে পদার্থের ঘনত্ব যত কম হবে, যেমন কঠিন পদার্থের থেকে তরল পদার্থের ঘনত্ব কম, তরলের থেকে কিন্তু গ্যাসীয় পদার্থের ঘনত্ব কম। ঘনত্ব যত কম হবে তত ব্যাপন হার বাড়বে। এই কারণে তরলের তুলনায় কিন্তু গ্যাসীয় পদার্থের ব্যাপন হার অনেক বেশি। প্রধানত এই তিনটি শর্তের উপর ব্যাপন নির্ভর করে বা ব্যাপন হার নির্ভর করে। এরপরে যে বিষয়টি আমরা জানবো সেটা হচ্ছে সহায়ক ব্যাপন, যাকে ফ্যাসিলিটেটেড ডিফিউশন আমরা বলছি। আমরা ব্যাপন অভিস্রবণের ক্ষেত্রে দেখেছি কোনো প্রকার শক্তির ব্যবহার নেই, যেমন ঠিক একইভাবে কোনো প্রকার গ্রাহক অণু, কোষ পর্দায় থাকা গ্রাহক অণুরও কিন্তু ব্যবহার ছিল না ব্যাপন বা অভিস্রবণে। সহায়ক ব্যাপনে দেখা যায় যে কোষ পর্দায় থাকা বিশেষ কিছু গ্রাহক অণু শক্তির ব্যবহার ছাড়া পদার্থের অণুর পরিবহন ঘটাচ্ছে কোষের মধ্যে বা কোষ থেকে বাইরে। এই প্রকার পরিবহনকে, যে ক্ষেত্রে গ্রাহক অণুর সহায়তা লাগছে কিন্তু শক্তির ব্যবহার লাগছে না, তাকে আমরা বলছি সহায়ক ব্যাপন। উদ্ভিদের ক্ষেত্রে গ্লুকোজ অণুর পরিবহন কিন্তু ঘটে সহায়ক ব্যাপন দ্বারা। আমাদের ক্ষেত্রে মানুষের দেহেও কিন্তু সহায়ক ব্যাপন ঘটে। আমাদের লোহিত রক্তকণিকা বা এরিথ্রোসাইটে একটি বিশেষ প্রকারের গ্রাহক অণু আছে যাকে গ্লুকোজ ট্রান্সপোর্টার বলি আমরা, গ্লাট বলা হয়। সেই গ্লুকোজ ট্রান্সপোর্টারের সাহায্যে গ্লুকোজ অণুর পরিবহন লোহিত রক্তকণিকায় কিন্তু ঘটে সহায়ক ব্যাপন দ্বারা। উদ্ভিদের ক্ষেত্রে মেসোফিল কলা থেকে ফ্লোয়েমের সিভ নলে যখন খাদ্যের পরিবহন ঘটে, সেক্ষেত্রে সহায়ক ব্যাপন যেমন সহায়তা করে, একইভাবে সক্রিয় পরিবহনও সহায়তা করে। এর পরের যে পার্টটা সক্রিয় পরিবহন, যেখানে শক্তির ব্যবহার দেখি আমরা বা শক্তির ব্যবহারের প্রয়োজন হয় উদ্ভিদের, সেটি আমরা পরের পার্টে করব। আশা করছি তোমাদের এই তিনটি বিষয় বুঝতে কোনো অসুবিধা হয়নি। এই রিলেটেড যে পিডিএফটা তোমরা পেয়ে যাবে। যদি সেখানে কোনো অসুবিধা হয় তোমরা নিচে কমেন্ট বক্সে জানিও। ভালো থাকো, সুস্থ থাকো।